সাধারণ একটা ছেলে যে কিনা বিনা অপরাধে একটা ভয়ঙ্কর জেলে সে পৌঁছায়, কিন্তু সে যে নিরপরাধ সেটা জানতে পারে প্রায় 20 বছর পরেই। এতে করে সে প্রচণ্ড হতাশ হয়ে যায়। জীবন থেকে 20টি বছর হারিয়ে ওয়ার্ডেনের কাছে যায় কেসটাকে রিওপেন করার জন্য, কিন্তু ওয়ার্ডেন এখানে স্রেফ জানিয়ে দেয় কেসটা রিওপেন করা যাবে না। কারণটা হলো লোকটা ওয়ার্ডেনের কালো টাকার হিসাব রাখত। এই জন্য সে প্ল্যান করে জেল থেকে কিভাবে পালানো যায়। তার এই পালানোর পরিকল্পনা চলতে থাকে 20 বছর ধরে। এর মধ্যে কেউ জানতো না, এমনকি কেউ টেরও পায়নি। আর জেল থেকে বেরিয়ে সে কোটিপতি হয়ে যায়। বিষয়টা একটু খটকা লাগতে পারে, কিন্তু এটাই হয়। বন্ধুরা, মুভিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভিটাতে যেরকমের রয়েছে এন্টারটেইনমেন্ট, সেরকমের রয়েছে শিক্ষণীয় কিছু। মুভির শুরুতেই অ্যান্ডি নামের একজন লোককে তার গাড়িতে বসে থাকতে দেখা যায়, তবে তার চোখে মুখে রাগ আর অসহায়তার ছাপ একেবারেই স্পষ্ট ছিল। এরপর দেখা যায় সে তার গাড়ির বক্স থেকে একটা পিস্তল বের করে এবং সেটার মধ্যে গুলি লোড করতে শুরু করে। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তার মামলা আদালতে চলছে। সেখানকার একজন উকিল অ্যান্ডিকে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে। সে বলে, তুমি কি ওই রাতে তোমার স্ত্রী এবং তার প্রেমিককে নিজের হাতে খুন করেছিলে? তখন অ্যান্ডি উত্তরে বলে, সেদিন তার স্ত্রীর সঙ্গে তার অনেক ঝগড়া হয়েছিল। আর সেই ঝগড়ার পরে অ্যান্ডি যখন এই অ্যাফেয়ারের কথা জানায়, তখন তার স্ত্রী খুশি হয়ে যায়, কারণ সেবার অ্যান্ডির কাছ থেকে ডিভোর্স চাইছিল। কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছিল না। এরপর তার স্ত্রী তার প্রেমিককে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে অ্যান্ডি জানায় সেদিন রাতে সে অনেক কষ্টের আগে পিস্তল বের করেছিল, কিন্তু এরপরে সে আবার গাড়িটা ঘুরিয়ে ওই পিস্তলটা নদীতে ফেলে দিয়েছিল। তবে অ্যান্ডির কথাগুলো উকিল বিশ্বাস করে না। সে অ্যান্ডিকে দোষারোপ দিয়ে বলে, তুমি তোমার স্ত্রী এবং তার প্রেমিককে ঠান্ডা মাথায় সেই রাতে খুন করেছিলে। এমনকি তাদের লাশ থেকে 8টা বুলেট পাওয়া গিয়েছে, যেখানে কিনা 9mm পিস্তলে একবারে 6টি বুলেট লোড করা যায় না। এর মানে সে একবার পিস্তলটা ফাঁকা করে আবারও সেটা রিলোড করেছিল। তবে অ্যান্ডি এসব কিছু অস্বীকার করতে থাকে, কিন্তু সেখানে থাকা কেউই তার কোনো কথাই বিশ্বাস করে না। এতে বিচারক অ্যান্ডিকে যাবজ্জীবনের কারাদণ্ড শোনায়। আর এখানেই দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। এর পরের দৃশ্যে সেই বিখ্যাত শশাঙ্ক জেলকে দেখানো হয়। আর এই জেলের নাম শশাঙ্ক হয়েছে কারণ এই জেলে যেমন কড়া নিরাপত্তা ছিল, ঠিক তেমনই এখানে বেঁচে থাকাও ভীষণ কঠিন। আর এমন জেলে বিনা অপরাধে সাজা খাটতে আসা অ্যান্ডির জীবনটা নরকের মতো হয়ে যায়। পরের দৃশ্যে এলিস নামের একজন ব্যক্তিকে দেখা যায়। আর একে জেলের সবাই রিড বলে ডাকত, কারণ সে গত 20 বছর ধরে এই জেলে বন্দী হয়ে আছে। তাকে একটি রুমে ট্রেলার জন্য ডাকা হয়, কারণ আবার সে একটি সুযোগ পেয়েছিল যাতে সে জেল থেকে ছাড়া পেতে পারে। কিন্তু তাকে করা প্রশ্নগুলোর উত্তর জজের কাছে তেমন পছন্দ হয় না, তাই তাকে আবারও বাতিল করে দেওয়া হয়। এর জন্য আবার তাকে জেলে ফিরে আসতে হয়। সেখান থেকে যাওয়ার সময় রেড একজনের সাথে কথা বলতে যাচ্ছিল, যা থেকে বোঝা যায় রেড এই জেলে সিগারেট থেকে শুরু করে মদ গাঁজা পর্যন্ত সাপ্লাই করত। এক কথায় এই জেলে একজন ড্রাগ মাফিয়া। বলতে গেলে এখানে থাকা সব কয়েদিদের টাকার বিনিময়ে সে এইসব ড্রাগ সাপ্লাই করত। আর এটা করে সে জেলে নিজের একটা আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছিল। এর মধ্যে দেখা যায় সেই জেলে অ্যান্ডিকেও আনা হয়েছে। আর সেখানে সাইরেন বাজতে শুরু করে দেয়, কারণ আবারও জেলে নতুন কয়েদিদের নিয়ে আসা হয়েছে। আর এদের সঙ্গে অ্যান্ডিও ছিল। দেখা যায় নতুন কয়েদিদের দেখে পুরনো কয়েদিরা উল্লাস করতে শুরু করে দিয়েছে। ওদিকে রেড সেখানে থাকা কিছু কয়েদিদের সঙ্গে বাজি খেলছিল, তাও আবার সিগারেট নিয়ে বাজি ধরছিল। সে সেখানে বসে বাজি লাগায় যে ওই নতুন কয়েদিদের মধ্যে কে কে আগে কেঁদে ফেলবে। সেখানে থাকা সবাই এক এক করে নতুন কয়েদিদের বেছে নেয়। তবে রেডকে দেখা যায় সে অ্যান্ডির উপরে বাজি লাগিয়েছে। আর কিছু সময় পর সেখানে জেলের ওয়ার্ডেন আসে, যার নাম ওয়ার্ডেন নটন। সে নতুন কয়েদিদের এই জেলের নিয়মকানুন বলতে শুরু করে, যার মধ্যে প্রথমটা ছিল কখনো ঈশ্বরকে অসম্মান করা যাবে না, কারণ নটন ছিল যীশু খ্রিস্টের একজন ভক্ত, যে কারণে সে সবসময় বাইবেলকে কঠোরভাবে অনুসরণ করত। এমনকি সেসব আসামিদের বাইবেলের নিয়ম অনুযায়ী চালাতো। সে সবসময় সৃষ্টিকর্তার উপরেই ভরসা করত। আর আসামিদেরকে বলে, তোমাদের জীবন এখন ঈশ্বরের হাতে। এইসব কথা বলে সে নতুনদেরকে স্বাগত জানায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই সব নতুনদেরকে উলঙ্গ করে পাইপের সাহায্যে গোসল করায়। এরপর সবার গায়ে পাউডার মেরে তাদের ছেলে পাঠানো হয়। সেই রাতে দেখা যায় পুরনো কয়েদিরা মিলে নতুন কয়েদিদেরকে বিরক্ত করতে শুরু করে। তারা নতুনদেরকে শুনিয়ে শুনিয়ে মুরগির ডাক ডাকতে শুরু করে। এমনিতেই তাদের জীবনের সবকিছু এখানে আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। তার উপরে আবার কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো অবস্থা। আর সব শুনে সেখানে থাকা নতুন কয়েদিদের মধ্যে একজন হতাশ হয়ে যায় আর সেখানে কান্নাকাটি শুরু করে দেয়। এতে হেডগার্ড সেখানে চলে আসে আর সেই কয়েদিকে প্রচুর মারধর করতে শুরু করে, যাতে করে সেই কয়েদি সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। অন্যদিকে রেড বলে অ্যান্ডির জন্য সেই বাজিটা হেরে গেল। তাও কম নয়, পুরো 2 প্যাকেট সিগারেট। কান্না তো দূরের কথা, মুখ থেকে কোনো আওয়াজ পর্যন্ত বের করেনি। পরদিন সকাল হলে সবাই শোনে যে আগের দিনে কান্না করার জন্য যে কয়েদিকে হেডগার্ড মেরেছিল সে মারা গেছে। পরের দৃশ্যে দেখা যায় অ্যান্ডি নিজ থেকে রেডের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সে রেডকে বলে তার একটা ছোট্ট পাথরের হাতুড়ি দরকার। পাথরের হাতুড়ি আবার তোমার কোন কাজে লাগবে? উত্তর অ্যান্ডি বলে, আমি পাথর ভেঙে ছোট ছোট মূর্তি বানাবো, আর জেলে বসে অবসর সময় আমি এটাই করব। এটা শুনে রেড বলে, হাতুড়ি এনে দেওয়াটা কোনো ব্যাপার না, তবে তার জন্য $10 দিতে হবে। অ্যান্ডিও তার কথায় রাজি হয়ে যায়।
যাওয়ার আগে রেড অ্যান্ডিকে 3 জন গুন্ডার থেকে সাবধান হওয়ার কথা জানায়, কারণ এরা অ্যান্ডির দিকে নজর রাখছিল। আর এখানে নজর বলতে অন্য কিছু বোঝায়, কারণ সেই 3 জন ছিল সমকামী, মানে এরা মেয়েদেরকে নয়, এদের নজর ছেলেদের উপরেই থাকে। আর তাছাড়া এই জেলের মধ্যে মেয়েই বা পাবে কোথায়? এইসব শুনে অ্যান্ডি বলে, যদি আমি ওদেরকে গিয়ে বলে দেই যে আমি ওইসব নই, তখন কি করবে? উত্তরে রেড বলে, সেটা তো খুবই ভালো হয়, কিন্তু ওরা তোমার উপরে জোর করতে পারে। এখানকার কেউ শুধু মুখে কিছু বলতে আসবে না। তবে অ্যান্ডির স্বভাব অনেকটাই শান্ত প্রকৃতির, তাই তাকে দেখে এমন মনে হতো যেন এমন জেলে এসেও তার কোনো চিন্তা বা ভয় নেই। তার এই জেলে থাকা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে তো নিজের জগতেই নিজের ভাবনা নিয়ে ব্যস্ত থাকত। আর অ্যান্ডির এমন স্বভাব দেখে রেডও বেশ খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল যে অ্যান্ডি নতুন হলেও এই জেলে খুব ভালোভাবেই থাকছে। পরের দৃশ্যে দেখা যায় অ্যান্ডির চাওয়া সেই ছোট্ট হাতুড়িটা জেলের মধ্যে একজন নিয়ে আসে, আর সেই হাতুড়ির পরিবর্তে রেড তাকে একটা সিগারেটের প্যাকেট দেয়। আর এইভাবে একে একে হাতুড়িটা অ্যান্ডির কাছ পর্যন্ত পৌঁছে যায়। তবে অ্যান্ডি কেন এই হাতুড়িটা আনলো, সেই রহস্য জানতে হলে মুভির শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর দেখা যায় সেই গুন্ডা 3 জন প্রায় সময় অ্যান্ডিকে ধরে মারধর করত আর তার উপরে নির্যাতন করত। আর এইভাবে 2টা বছর কেটে যায়। আর এখন সালটা ছিল 1949 সাল। আর এবার অ্যান্ডির জীবনটা কিছুটা হলেও পাল্টায়, কারণ শশাঙ্কের একটা বিল্ডিংয়ে নতুন কাজ শুরু হয়েছিল, আর সেখানে কিছু লোকের প্রয়োজন ছিল। এই কারণে ওয়ার্ডেন কিছু আসামিদের সেই কাজের জন্য নেয়, আর সেই কাজের বদলে সেই সব কয়েদিদের কিছু সুবিধা দেওয়ার কথা বলে। সেখানে অ্যান্ডিও কাজ করার সুযোগ পায়। কাজ করার সময় অ্যান্ডি সেই হেডগার্ডের কথা শুনতে পায়। সেই হেডগার্ড তার সাথীদেরকে বলছিল তার ভাই কিছুদিন আগে মারা গেছে, আর তার ভাই ছিল অনেক বড় লোক, যে কারণে সে তার সম্পত্তি থেকে $35,000 ভাগ পাবে, কিন্তু তার থেকেও বেশি টাকা তাকে সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে। এমনকি সে যে একটা গাড়ি কেনার কথা ভাবছে, তার জন্য তাকে সরকারকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে। তাই সে ভীষণ টেনশনে পড়ে গেছে। এইসব শুনে অ্যান্ডি সামনে এগিয়ে আসে, কারণ অ্যান্ডি একজন বড় ব্যাংকার ছিল। সে আগে ব্যাংকে চাকরি করত, আর সেই জন্যই অ্যান্ডির এইসব হিসাব সম্পর্কে অনেক জ্ঞান ছিল। তাই অ্যান্ডি সেই গার্ডের সামনে এসে বলে, আমি তোমার ট্যাক্স বাঁচিয়ে দিতে পারি, কারণ আপনি যদি আপনার সেই টাকা আপনার স্ত্রীকে দিয়ে দেন, তাহলে কোনো ট্যাক্সই লাগবে না। কারণ সরকার থেকে নিয়ম আছে যে কোনো স্বামী $60,000 পর্যন্ত তার স্ত্রীকে উপহার দিতে পারবে, আর সেই টাকার জন্য কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না। আর তার পেপারসগুলো অ্যান্ডি করে দেবে। আর এই কাজের পরিবর্তে সে কিছুই নেবে না, শুধু তার বন্ধুদেরকে 3টা বিয়ার খাওয়ালেই হবে। এরপর দেখা যায় সব কয়েদিরা মিলে জেলের সিনেমা হলে বসে মুভি দেখছিল, আর রেডও সেখানে বসে মুভি দেখছিল। তখনই সেখানে অ্যান্ডি চলে আসে, আর রেডকে বলে, আমার রিটা হাইওয়ার্থের একটা পোস্টার দরকার। আর এই রিটা হাইওয়ার্থ হলো একজন জনপ্রিয় নায়িকা। এটা শুনে রেড বলে, হয়তো পেয়ে যাবে, তবে তার জন্য 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, এর মধ্যেই আমি সেটা তোমাকে এনে দেব। এরপর অ্যান্ডি সেখান থেকে যেতে গেলে সেই গুন্ডাগুলো আবারও তার উপরে হামলা করে। এরপর সেই গুন্ডাগুলো অ্যান্ডিকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলছিল। এর জন্য অ্যান্ডিকে প্রায় 1 সপ্তাহ মতো হাসপাতালে ভর্তি করা হয়। আর এইসব করার জন্য সেই গুন্ডাদেরকে শাস্তিও দেওয়া হয়। তাদেরকে অন্ধকার ছেলে 1 সপ্তাহ আটকে রাখা হয়েছিল। তবে 1 সপ্তাহ পর তাকে বের করলেও এখনও তার শাস্তি শেষ হয় না, কারণ সেই হেডগার্ড এখন অ্যান্ডির খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তাই সে অ্যান্ডির হাল করার জন্য ওই হেডগার্ড সেই গুন্ডাকে ভীষণ মারধর করে, আর মারতে মারতে একেবারে ল্যাংড়া বানিয়ে ফেলে। আর অ্যান্ডিকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে তারও ব্যবস্থা সে করে দেয়। অন্যদিকে রেডকে দেখা যায় সে অ্যান্ডি ফিরে আসার আগে তার জন্য কিছু পাথর জোগাড় করে এনে লুকিয়ে রাখে, যাতে অ্যান্ডি আসলে ওই পাথর দিয়ে দাবা খেলার গুটি বানাতে পারে। এরপর অ্যান্ডি আসলে রেড তাকে একটা রিটা হাইওয়ার্থের একটা পোস্টার দেয়। এরপর একদিন ওয়ার্ডেন এসে সবার ছেল চেক করতে শুরু করে। সে অ্যান্ডির সঙ্গে বেশ কিছু কথা বলতে থাকে। যদিও সে অন্য উদ্দেশ্যে এসেছিল, সে আসলে অ্যান্ডির মতো এত ভালো উচ্চশিক্ষিত একজন লোককে জামা কাপড়ের কাজ থেকে ছাড়িয়ে লাইব্রেরিতে একটা কাজ দিয়ে দেয়। আর এমনি করে আস্তে আস্তে অ্যান্ডি একজন কয়েদি থেকে ওয়ার্ডেনের একজন বিশ্বস্ত লোকে পরিণত হতে শুরু করে। এরপর দেখা যায় সেই জেলের সব স্টাফরা অ্যান্ডির জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের সবার ট্যাক্স রিটার্ন ফাইল করতে শুরু করে। অ্যান্ডিও সেই সব স্টাফদের কাজগুলো করতে শুরু করে দেয়। এমনকি দেখা যায় অন্য সব জেলের স্টাফরাও এখন অ্যান্ডির কাছে এসে তাদের ট্যাক্স রিটার্ন ফাইল বানাতে শুরু করে। আর অ্যান্ডির এসব কাজে রেডও এখন তাকে সাহায্য করে। এর মাঝে অ্যান্ডি প্রতি সপ্তাহে সেই জেলের লাইব্রেরি ফান্ডের জন্য চিঠি লিখতে শুরু করে। যদিও কোনো উত্তর আসতো না, তবু অ্যান্ডি লেখা থামায় না। এরপর দেখা যায় সেই জেলের পুরনো লাইব্রেরিয়ান ব্রক তার 50 বছর কাজ করার পর চাকরির অবসর হয়ে গেছে, আর শশাঙ্ক জেল থেকে সে এবার ছাড়া পায়। তবে এতগুলো বছর সেই শশাঙ্কতে থাকার পর এবার বাইরের দুনিয়াটা মানিয়ে নিতে তার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। এই কারণে এই সাধারণ জীবন তার অনেক কঠিন হতে শুরু করে। জেল থেকে বেরিয়ে এবার সে সরকারের দেওয়া একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ওঠে, আর পাশাপাশি এক জায়গায় চাকরি শুরু করে দেয়। কিন্তু এত বছর বয়সে সে এসব করতে গিয়ে হতাশ হয়ে পড়ে। এরপর সে আত্মহত্যা করে মারা যায়। তবে মৃত্যুর আগে সে রেড আর অ্যান্ডির জন্য একটা চিঠি পাঠিয়ে দেয়। এরপর 6 বছর কেটে যায়, আর দেখা যায় গভর্নমেন্ট এবার বাধ্য হয়ে অ্যান্ডির লেখা সেই চিঠিগুলোর জবাব দেয়। আর সরকার সেই লাইব্রেরির জন্য কিছু বই আর $200 পাঠায়, কারণ তারা অ্যান্ডি সেই চিঠিগুলো নিতে নিতে একেবারে বিরক্ত হয়ে পড়ছিল। তবে অ্যান্ডি ছিল খুবই জেদি, তাই সে ওই $200 দেখে বলে,
এতে কি হবে, এবার থেকে আমাকে সপ্তাহে 2টা করে চিঠি পাঠাতে হবে। এরপরে অ্যান্ডি সরকারের সেই বইগুলো চেক করতে শুরু করে, আর তখনই সে ওই বইয়ের মাঝে একটা সিডি খুঁজে পায়, আর এটা একটা অপেরা গানের সিডি ছিল। তাই অ্যান্ডি সেটা রেডিওতে চালিয়ে দেয়, আর সাউন্ড অনেক জোরে দিয়ে শুনতে থাকে, যাতে করে জেলের বাকি কয়েদিরা এই গানটা শুনতে পারে। আর এর সাথে সে গার্ডদেরকে বাথরুমে লক করে দেয়, যাতে সে অ্যান্ডিকে থামাতে না পারে। ওদিকে ওয়ার্ডেন এই গানের আওয়াজ পেয়ে দৌড়ে লাইব্রেরিতে চলে আসে। এরপর সে দরজার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে, আর অ্যান্ডিকে ধরে ফেলে, আর সেই গানটাও বন্ধ করে দেয়। আসলে অ্যান্ডি প্রায় 10 বছর জেলে থাকার পর এই প্রথম কোনো গান শুনতে পায়, তাই সে এই আনন্দটা বাকি বন্ধুদের মধ্যেও শেয়ার করে। তার এসব করার পর ওয়ার্ডেন তাকে শাস্তি হিসেবে 1 সপ্তাহ অন্ধকার ঘরে বন্দী করে দেয়। এরপর 1959 সাল চলে আসে। ওদিকে সরকার অ্যান্ডি লেখা এত চিঠির জন্য বিরক্ত হয়ে গেছে। তখন সরকার সিদ্ধান্ত নেয় এবার থেকে লাইব্রেরির জন্য $500 পাঠানো হবে। আর এই কথা জানার পর এবার শেষমেশ অ্যান্ডি তার চিঠি লেখা বন্ধ করে। আর এইভাবে অ্যান্ডি তার জেদের কারণেই এত বছর চেষ্টার পর তার লক্ষ্যে পৌঁছতে পারে। এরপর অ্যান্ডি সরকারের দেওয়া সেই টাকা দিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে ডিল করে, আর পুরনো অনেক বই লাইব্রেরিতে নিয়ে আসে। আর ধীরে ধীরে সেই ছোট্ট লাইব্রেরিটা অ্যান্ডি পুরো দেশের মধ্যে বিখ্যাত লাইব্রেরিতে পরিণত করে ফেলে। আর আসামিরা এবার লাইব্রেরিতে বই পড়ার সঙ্গে সঙ্গে গানও শুনতে পায়। এরপর দেখা যায় শশাঙ্কের ওয়ার্ডেন সবাইকে জানায় এবার তাদের সবাইকে নিয়ে একটা ইনসাইড আউট প্রোগ্রাম করবে। আর এই প্রোগ্রামে ওয়ার্ডেন জেলের কয়েদিদেরকে দিয়ে সরকারি নানান প্রকল্পের কাজগুলো শুরু করে। আর এই কাজে ওয়ার্ডেনের বেশ লাভ হচ্ছিল, কারণ সরকার এই কাজের জন্য তাকে যে টাকা দিত তার খুব অল্প পরিমাণ দিত আসামিদেরকে, আর বাদবাকি টাকা নিজের পকেটে যেত। তবে এইসব কালো টাকার হিসাব থাকতো অ্যান্ডির কাছে। সে ওইসব হিসাব একটা ছোট্ট ডায়েরিতে লিখে রাখতো, আর সেই ডায়েরিটা ওয়ার্ডেন একটা লকারের মধ্যে সেভ রাখতো। এরপর দেখা যায় আবারও শশাঙ্কে নতুন কয়েদিদেরকে আনা হয়, আর এই নতুন কয়েদিদের মধ্যে একজন আছে টমি উইলিয়াম। এরপর তার সঙ্গে রেড আর অ্যান্ডির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি টমিকে অ্যান্ডি সেই লাইব্রেরিতে বসে উচ্চশিক্ষার জন্য সব সাবজেক্ট পড়ায়, আর এখানে বসে টমি তার উচ্চশিক্ষা শেষ করে। একদিন টমি রেডের কাছ থেকে জানতে পারে কেন অ্যান্ডি এই জেলে এসেছে, কোন অপরাধের জন্য অ্যান্ডি এত বছর ধরে সাজা কাটছে। এরপর অবাক করা একটা বিষয় জানা যায়, অ্যান্ডি তার স্ত্রী এবং যে প্রেমিকের জন্য খুনের সাজা কাটছে সেই খুনটা আসলে সে করেনি। কে করেছিল সেটা টমি জানে, আর তার নাম হলো আলমু প্লাজ। টমি আরও বলে যে আলমু তার সঙ্গেই অন্য একটা জেলে ছিল, আর সেই সময় আলমু ঠিক এমন একটা ঘটনা তাকে বলেছিল যে একজন স্ত্রী এবং তার প্রেমিককে খুনের জন্য একটা নিষ্পাপ লোকের জেল হয়েছে, আর সেই খুনটা আসলে আলমুই করেছিল। সে ওই রাতে অ্যান্ডি এবং তার স্ত্রী প্রেমিককে গুলি করে খুন করেছিল, আর সেই অপরাধে অ্যান্ডিকে পুলিশ গ্রেফতার করেছিল। আর জজও তার কোনো কথা না শুনেই তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল। এর মানে অ্যান্ডি পুরোপুরিভাবে নিরাপদ। এইসব কিছু জানতে পেরে অ্যান্ডি ছুটে ওয়ার্ডেনের কাছে আসে, আর এইসব কিছু তাকে জানায়। অ্যান্ডি বলে, স্যার টমিকে সাক্ষী রেখে আবারও আমার কেসটা রিওপেন করান। তবে এখানে অ্যান্ডির কথায় ওয়ার্ডেন তাকে সাহায্য তো করেই না, উল্টো হুমকি দিতে শুরু করে। আর এইসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সঙ্গে ঝগড়া লেগে যায়। এবার ওয়ার্ডেন রেগে 1 মাসের জন্য অ্যান্ডিকে সেই অন্ধকার ঘরে আটকে রাখে। এরপর ওয়ার্ডেন কথা বলার বাহানায় টমিকে বাইরে ডেকে আনে, কিন্তু এরপর দেখা যায় সে আসলে টমিকে বাইরে এনে গুলি করে মেরে ফেলে। আর এবার অ্যান্ডি নিরপরাধ হওয়ার সব প্রমাণ একেবারে লোপাট করে দেয়। আর এখানেই তার আসল উদ্দেশ্যটা জানা যায়, সে আসলে কেন এমনটা করলো, আর কেনই বা অ্যান্ডিকে নিরপরাধ প্রমাণ করতে চাইছে না। কারণ সে এখান থেকে চলে গেলে তার কালো টাকার হিসাব কে রাখবে। তাছাড়া অ্যান্ডির মতো এত বুদ্ধিমান আর অভিজ্ঞ হিসাবরক্ষক সে কোথায় পাবে। এর পাশাপাশি অ্যান্ডি ওয়ার্ডেনের সব কালো টাকার কথা জানতো, তাই সে কিছুতেই অ্যান্ডিকে তার হাতছাড়া করতে চাইছিল না। এরপর 1 মাস কেটে যায়, আর এবার ওয়ার্ডেন এসে তাকে আবারও আগের মতো কাজ করার জন্য বলে। তবে অ্যান্ডি তা করতে রাজি হয় না। এটা শুনে ওয়ার্ডেন আবারও তাকে 1 মাসের জন্য সেই অন্ধকার ঘরে থাকার শাস্তি দেয়। এরপর 1 মাস পার হলে অ্যান্ডিকে ছেড়ে দেওয়া হয়। অ্যান্ডি তখন কোনো উপায় না পেয়ে চুপচাপ এক জায়গায় বসে চিন্তা করতে থাকে। এরপর সেখানে রেড আসে। তখন অ্যান্ডি তাকে বলে, আমি এখান থেকে বের হয়ে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের কাছে একটা জায়গায় থাকবো, আর ওই জায়গাতেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। এইসব বলে অ্যান্ডি সেখান থেকে উঠে যায়। তবে যাওয়ার সময় সে রেডকে একটা অদ্ভুত কথা জানায়। সে রেডকে বলে, রেড তুমি যখন জেল থেকে ছাড়া পাবে তখন বক্সটনের বড় মাঠের পাশে থাকা ওই গাছের নিচে কালো পাথরের নিচে কিছু খুঁজবে, আর সেটা তুমি সেখান থেকে নিয়ে নিজের কাছে রাখবে। অ্যান্ডির এইসব অদ্ভুত কথাবার্তা শুনে সে তো খুবই অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে হয়তো অ্যান্ডির মানসিক অবস্থা ভালো নেই। এরপর আবারও অ্যান্ডি নটনের সেই ফাইল লেখা শুরু করে। কাজ শেষ হলে ওয়ার্ডেন অ্যান্ডিকে তার জুতো পরিষ্কার করতে বলে। অ্যান্ডিও কিছু না বলে তার জুতো পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসে, আর নিজের ছেড়ে এসে বসে পড়ে। পরদিন সকালে সাইরেনের আওয়াজে সবাই বাইরে আসে, কিন্তু কেউই সেখানে অ্যান্ডিকে দেখতে পায় না। এটা দেখে গার্ডরা বারবার অ্যান্ডিকে ডাকলেও সে কোনো সাড়াই দিচ্ছিল না। এরপর সবাই অ্যান্ডির ছেলে গিয়ে তাকালে অবাক হয়ে যায়, কারণ পুরো ছেলের মধ্যে কোথাও অ্যান্ডি ছিল না। এইসব দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়, কারণ গতকাল রাতের লাইট অফ করে দেওয়ার আগ পর্যন্ত অ্যান্ডি তার ছেলেই বসা ছিল। ওদিকে ওয়ার্ডেন অফিসে তার জুতা পরতে গিয়ে দেখতে পায় সেখানে তার নতুন জুতার পরিবর্তে একটা পুরনো জুতা রাখা আছে।
আর বাইরে আসতে এসে এই ঘটনার কথা জানতে পারে অ্যান্ডিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবার ওয়ার্ডেন পাগলের মতো চিৎকার করতে থাকে। সে রেডকে দেখে জিজ্ঞাসা করে যে তার ব্যাপারে কিছু জানে কিনা। এইসব বলতে বলতে ওয়ার্ডেন একটা ভারী জিনিস দেয়ালে ছুঁড়ে মারে। তবে ঠিক তখনই তার দেয়ালে থাকা সেই সুন্দরী অভিনেত্রীর পোস্টার দেখতে পায়, যেটা ভেদ করে সেই জিনিসটা পুরো বাইরে চলে গেছে। আর সবাই সেখানে আসলে দেখতে পায় ওই পোস্টারের আড়ালে একটা সুড়ঙ্গ খোদাই করা আছে, যে সুড়ঙ্গটা জেলের ওপাশ পর্যন্ত চলে গেছে। এরপর গার্ডরা জেলের ওই পাশে গিয়ে খুঁজতে শুরু করে এবং সেখানে অ্যান্ডি সেই হাতুড়িটাই দেখতে পায়, যেটা অনেকটা ক্ষয়ে গিয়েছিল। আর এখন সালটা 1966 সাল, তার মানে 20 বছর ধরে চেষ্টা চালিয়ে অ্যান্ডি সেই শশাঙ্ক জেল থেকে পালাতে সফল হয়। আর এখানেই দেখানো হয় কিভাবে এই 20 বছর রোজ রাতে অ্যান্ডি এই কাজটা করেছিল। আর তার সেই ছোট্ট হাতুড়িটা দিয়ে সে এই কাজ করত। আর সেখান থেকে বের হওয়া পাথর আর বালিগুলো তার পকেটে করে বাইরে নিয়ে আসতো, আর সেগুলো মাঠে ফেলে দিত। আর বড় মাঠ হওয়ায় তার পকেট থেকে পড়া সেই বালি আর পাথর মাটির সঙ্গে মিশে যেত। রেড মনে করে হয়তো ব্রুকসের আত্মহত্যার পর থেকেই অ্যান্ডি এই প্ল্যান করতে শুরু করেছিল। পাশাপাশি দেখা যায় সেদিন কিভাবে সে ওয়ার্ডেনের সেই আসল ডায়েরির পরিবর্তে সেখানে একটা নকল ডায়েরি রেখে দিয়েছিল। এমনকি সে ওখানে থাকা ওয়ার্ডেনের স্যুট এবং জুতা পরে নিয়েছিল। আর রাত হলে সে ওই সুড়ঙ্গের পাইপ দিয়ে বাইরে নেমে আসে। এরপর সে ওখানে থাকা নর্দমার পাইপটা ফাটিয়ে দেয়। তবে ওই রাতে অনেক বৃষ্টিপাত হওয়ার কারণে পাইপ ফাটার আওয়াজ কারোর কানেই যায় না। আর এত বড় নর্দমা পার করে অ্যান্ডি সেখান থেকে বাইরে বের হয়ে আসে। এরপর দেখা যায় অ্যান্ডি ওয়ার্ডেনের সেই কালো টাকাগুলো যে ব্যাংকে জমা রেখেছিল সেটা নিজের নাম বলে ব্যবহার করতে শুরু করে। আর নর্টনের অ্যাকাউন্ট থেকে অ্যান্ডি $3,70,000 তুলে নেয়। আর এতগুলো টাকা সে একটা কারণেই তুলতে পেরেছিল। টাকাগুলো কালো টাকা হওয়ার কারণে নর্টন সেগুলো একটা ভুয়া নামে অ্যাকাউন্ট করে রেখেছিল। এমনকি সে ওইসব ডকুমেন্টস অ্যান্ডিকে দিয়ে সাইন করাতো, যে কারণে অ্যান্ডির করা সিগনেচারও ডকুমেন্টে ম্যাচ হয়ে যায়। আর অ্যান্ডি এবার সেই পরিচয়টা নিয়ে নেয়। আর এই থেকে বোঝা যায় যে অ্যান্ডি এত কিছু এই 20 বছর ধরে প্ল্যান করে আসছিল। আর সেই প্ল্যান অনুযায়ী সে নর্টনের সঙ্গে বন্ধুত্ব করে আর তার সব কালো টাকার হিসাব রাখে। আর নিজেই সেই কালো টাকার ভুয়া সাইন করতে শুরু করে, যাতে সে এখান থেকে বের হলে ওই টাকাগুলো নিতে পারে। আর সে 20 বছর ধরে ওই প্ল্যান অনুযায়ী রোজ একটু একটু করে সুড়ঙ্গটা খোদাই করে চলছিল। তার ধৈর্যের কোনো শেষ ছিল না, যে কারণে অ্যান্ডিকে তার ধৈর্য এই পর্যন্ত নিয়ে এসেছিল। আর অ্যান্ডি জেল থেকে পালানোর মাস্টার প্ল্যানে সফল হয়। পরের দৃশ্যে দেখা যায় এবার সেই ট্রায়ালে রেড ছাড়া পেয়ে যায়। আর এর সাথে রেডের সেই 40 বছরের শশাঙ্ক জেলের সাজা শেষ হয়ে যায়। আর ছাড়া পাওয়ার পর রেড সেই অ্যাপার্টমেন্টটা পেয়ে যায় আর সেই সেলসম্যানের চাকরিটাও পেয়ে যায়। এরপর একদিন রেডের অ্যান্ডির কথা মনে পড়ে যায়। এরপর সে বক্সটনে আসে আর সেখানে গিয়ে সে ওই গাছের নিচে বসে এবং সেখানে একটা কালো পাথর দেখতে পায়, যেটার কথা অ্যান্ডি তাকে বলেছিল। এরপর সে ওই কালো পাথরটি সরালে দেখতে পায় সত্যি সেখানে একটা বক্স রাখা আছে। বক্সটা খুলে রেড সেখানে কিছু টাকা পায় আর একটা চিঠিতে লেখা ছিল, রেড, আমি যে তোমায় বলেছিলাম শহরের নাম, সেখানেই আমি আছি, তুমিও চাইলে আমার কাছে চলে আসো। তবে সেখানে আরও একটা কথা লিখে রেখেছিল। সেখানে অ্যান্ডি লিখে রেখেছিল, আশা হলো মানুষের বেঁচে থাকার সবথেকে বড় শক্তি। আশাই সবসময় মানুষকে বাঁচায়। আর এই আশায় যে কোনো মানুষকে তার খারাপ সময় পার করতে সহায়তা করে। আর এর মাধ্যমে জীবনে জয়ী হওয়া সম্ভব। আর ঠিক এই পথে এগিয়ে অ্যান্ডি 20 বছরের চেষ্টায় একটু একটু করে খোদাই করে সুড়ঙ্গ বানিয়ে সে শশাঙ্ক জেল থেকে একটা মুক্ত জীবনে ফিরে এসেছে। আর মুভিটা আমাদের এই শিক্ষাই দেয় যে মানুষের জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমাদের আশা রাখতে হবে যাতে আমরা খারাপ মুহূর্তে আমাদের ধৈর্য না হারিয়ে ফেলি। আর চেষ্টার মাধ্যমে একদিন সব খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।